দেশ বিদেশে যারা বাংলাদেশের লোক থাকে প্রত্যেকে বলতেছে শেখ হাসিনা বেঁচে নাই। এখন আমি মনে করি যে এতগুলো লোক বলতেছে, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। এবং আমি পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলাম যে আপনার ম্যাক্সিমাম ওনার বক্তব্য যারা কনফার্ম করে যে এটা এআই দিয়ে কিনা, ওনার বক্তব্য এআই এর, ওনার ছবি এআই এর, ওনার বোন রেহেনার সাথে ছবি এআই এর, এবং এরকম মৃণাল কান্তি দেখা করতে গেছে তার সাথে ছবি এআই এর, তারা আবার এটাকে বলেছে ওই পেজগুলায়। তা সেইটা যদি হয় তো এখানে কিন্তু একটা সন্দেহ দেখা দেয়। তাই আমার মনে হয় আমিও ধরে নিতে পারি যে শেখ হাসিনা বেঁচে নাই। খুনি হাসিনার এমপি মুরাদের খাটের রানী সহ বেশ কিছু এমপিদের খাটের রানী ছিল সে মাহিয়া মাহি। এই মেহের আপনার শাওন কতটা নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান যে বান্ধবীর বাপকে তার ভালো লেগে গেছে, বিয়ে করে ফেলছেন। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চায় তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন, এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটার একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না। দ্বিতীয় পক্ষ কেউ যদি কথা বলে আমরা মাইনা নিব না, ব্যাপারটা বুঝছেন? ওই যে বেটি রংবাজে ধমকাইয়া দিল, বড় রংবাজ, বারবার রংবাজ বলতেছি বুঝার জন্য। আমরা তো ভাই সুপার পাওয়ার কেউ না, ছোট্ট একটা দেশ, আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতেছিলাম, তো তারা আমাদেরকে অনেক উপকার করছে এই ৭১ সালে। সেই উপকারের বিনিময় যা নিয়ে গেছে পুরো দেশটাই তো খেয়ে ফেলাইতে চায়। এখন তো আমাদেরকে বাঁচতে হবে, আর ওই বাঁচার জন্যই ২৪ আসছে। আবার ঘুরা ফিরা ২ বছর পর আবার জুলাই চলে আসলো, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। শেখ হাসিনা কি পরিমাণ উদ্ধত্ত ছিল যে স্বামীর সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই, ছবি নাই, ভিডিও নাই। চিন্তা করছেন? আওয়ামী লীগরে একটু বলে রাখি ভাই, আপনাদের ক্যারেক্টারই হচ্ছে এরকম, পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই। এখন দেখেন না আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেছে, প্রথম দিকে যাদের উদাহরণ দিলাম, তাদের অবস্থা ঠিক শেখ হাসিনার অবস্থা একই ছিল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর অনেক কয়বার সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে শেখ হাসিনা মারা গেছে। আপনারা হয়তো অবগত আছেন, এরকম কথা আমরা এই গত ২ বছরের ভিতরে প্রায় ২০ থেকে ২৫ বার শুনেছি যে শেখ হাসিনা মারা গেছে, হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছে। কেউ কেউ বলেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ কেউ বলেছে আওয়ামী লীগদের নেতাকর্মীদের হাতেই তিনি খুন হয়েছে। নানান কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পাই। তো দর্শক, আসলেই কি শেখ হাসিনা মারা গেছে নাকি এখনো বেঁচে আছে? এবার আসুন মূল কিছু পয়েন্টে যাই। বিশ্লেষকদের মতে এবং এ পর্যন্ত যতটুকু জানা গেছে যে শেখ হাসিনা বেঁচে আছে এটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। যতগুলো ভিডিও প্রকাশ করা হচ্ছে শেখ হাসিনার, যতগুলো অডিও প্রকাশ করা হচ্ছে, কল রেকর্ড প্রকাশ করা হচ্ছে, এবং কি যতগুলো পিকচার প্রকাশ করা হচ্ছে সব কিছু এআই দিয়ে তৈরি। মানে মূল কোনো ফটো, মূল কোনো ভিডিও বা মূল কোনো রেকর্ড এ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং কি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেলেও এখন পর্যন্ত শেখ হাসিনার সেইভাবে দেখা পাওয়া যায়নি গত ২ বছরে। এরকমও দাবি করা হচ্ছে, অনেকে বলছে সেই ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে পিটিয়ে ওই সময় হত্যা করা হয়েছে এবং তাকে ছিন্ন ভিন্ন করে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। এরকম কথাও কিন্তু শোনা গেছে। এখন কথা হলো ভাই, আসলে কি শেখ হাসিনা মারা গেছে? আপনারা বলবেন না মারা যায়নি, আমিও বলি ভাই মারা যায়নি হয়তো, কিন্তু কথা হলো যদি মারা গিয়ে না থাকে কেন ২ বছর হয়ে গেল তিনি প্রকাশ্যে আসছেন না? হ্যাঁ, আর এই যে মারা যাওয়ার এত কথা বলা হয়, এখন পর্যন্ত এইটা নিয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মুখ খোলে নাই, কিন্তু এটা নিয়ে কিন্তু তারা কোনো রকমের কথা বলে নাই, যার কারণে সন্দেহ আরো বেড়ে যায়। যেমন শেখ হাসিনার বোনের সাথে ছবি প্রকাশ নিয়ে ভাইরাল হয়েছিল, সেটা এআই দিয়ে তৈরি। আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তো ভারতে রয়েছে, তো যদি এমন হতো যে সে বেঁচে আছে তাইলে তো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছবি প্রকাশ করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করতে এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগ রয়েছে তাদেরকে উৎসাহিত করত, সেরকমটাও কিন্তু দেখা যায় না। যার কারণে কিন্তু সাধারণ জনগণের মনে একটা সংখ্যা জেগেছে, আসলে কি বেঁচে আছে শেখ হাসিনা? তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কালনাগিনী কি এখনো বেঁচে আছে নাকি কালনাগিনী অনেক আগে সবল খেয়ে পৃথিবী ত্যাগ করেছে? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার আসুন ভিন্ন আলোচনায়। এই জুলাই মাস চলতেছে, এই জুলাই মাসে কি হয়েছে গত ২ বছর আগে সেটা সবারই জানা। মায়ের বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, ভাইয়ের
রক্তের সম্পর্ক ছিন্ন হয়েছে, মানে এগুলো হয়েছে বলতে মানে করা হয়েছে, শেখ হাসিনা এগুলো করেছে, হ্যাঁ, খুন করেছে, হত্যা করেছে। তো এই যাই হোক, এই জুলাই মাস আসলে মানুষ কোনোদিন ভুলতে পারবে না। আমাদের মতো যারা এই জুলাই দেখেছে, এই জুলাই কারা ভুলতে পারবে না। কিন্তু এই জুলাই নিয়ে কটূক্তি করছে এখন এই ছিদ্র নায়িকা মাহি, তারপরে ছিদ্র নায়িকা শাওন, এই নটিগুলোও মনে করেন যে এইগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। ছাত্রলীগের বোম্বাই কুশল নিয়ে তারা অভ্যস্ত হয়েছে, এখন আর পাইতেছে না, যার কারণে নানান ধরনের জুলাই নিয়ে কটূক্তি করতেছে। তো এগুলোর এখন অবস্থা 12টা বেজে যাবে, বেশি সময় নাই, কারণ তাদের নামে কিন্তু মামলা হয়ে গেছে অলরেডি। আর এই বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস সাহেব খুবই মূল্যবান কিছু কথা বলেছে। হ্যাঁ, আপনারা শোনার আমন্ত্রণ রইল। সাংবাদিক ইলিয়াস সাহেবের বক্তব্যটা আপনারা শুনে যাবেন। তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, মালেক আফসারি সাহেবের কিছু বক্তব্য রয়েছে। আপনারা একটু শুনে যান, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমি কথা বাড়াবো না, মনে যে চলে যাই তার আগে বলবো আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। যেমন এই 12 ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাটযোদ্ধা, তারপর আরেক মহিলারে আমি চিনি না, মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হোসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর, আমি যেইভাবে হোক আমি এটা সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা, ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চাই তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি, ভাই এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন, এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেওয়া যাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো 2023 সাল পর্যন্ত, তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে। তো আওয়ামী লীগের মাল এগুলি, আওয়ামী লীগের নেতাকে এদের মনোরঞ্জন করতো। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আইসা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও 2 লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকায়, ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা কামাচ্ছে। ওর বাপ মা কি মানে ফকিরনি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে, তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তো খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস, তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো। কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেই। এখন ওদের একটা টার্গেট আছে ভাই, ওরা যে এমনিতে এগুলো করে তা না। এই একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে, কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লি হাবিজাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে, ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। বাকি এখানে সেই ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে, ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে, হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে জানে মাতাল হয়ে পড়েছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হলো সে, টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়, ওরা কোথায় ছিল? আজকে এই মহিলা সহ যেই কটা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুর আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যাবে, তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো 2-4টা। তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি, আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনো তারেক রহমানের সমালোচনা করলে আমরা করবো, তোরা করবি কেন? তোরা কে? তোরা এই 15 বছর কি করেছে? একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক, এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুর আলম পান্না, এরপরে আরও অনেক কজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে
তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে, সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসেছে হলো আওয়ামী লীগের কাছ থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ, এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে, সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলেন। আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদের বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে, ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে ওই মহিলাই টাকার লোভ সামনে, তোর জীবনটাই তো সাক্ষাৎ, তোর একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোর অবস্থা করে শেষ করেছে। এখন তার কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোর টাকা দিয়া পোলা পান্ডে ওইখানে উৎপাত করাইতে হবে, এছাড়া তোরা তো কেউ খাবে না, তোর ঝুলে গেছে সব কিছু, তো তোর খাবে ডাকেরা কথা দেখছেন। এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে, আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ, এরা আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? আগের যে ক্যারকেরানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন জুলান তোর এই এত নীতিবান, এত নীতি কথা, এত কিছু কই গেছিল? ছোট্ট একটা বাচ্চারা হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে, কোথায় ছিলি তুই সেদিন? জুলাই নিয়ে একটা কথা বলতে পারিস নাই? কেউ বলে নাই। তারা আজকে নীতি কথা বলে, তারা এইটা চায়, ওইটা চায়, এরকম চায়, ওরকম চায়। তুই ক্যারের বেটা, বিএনপি সরকার, আমি সে 7 বছর আগে বলে এসেছি, বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতায় আসলে আবার লুটপাট করবে, এখনও করে, তাই করে। কিন্তু এই গেল 2 বছরে বিএনপির 6 মাসের কথাও যদি ধরি, একটা মানুষ গুম হয়েছে, একটা মানুষ ক্রসফায়ারে মারা গিয়েছে, একটা মানুষ খুন হয়েছে, কোথায়? মানে এই রাজনৈতিক কারণে কোথায়, কোন জায়গায় এরকম সেই আগের মতো সেই অবস্থা? মানুষ কথা বলতে পারে যা মনে হচ্ছে, আওয়ামী লীগের মানে পক্ষেও কথা বলে, তারপরে তারেক রহমান সে আনিস আলমগীরের ফোন করে। এটাই পরিবর্তন হাসিনার সাথে বর্তমান বাংলাদেশের। অতএব আপনারা এখন মনে করেন যে এই মানুষগুলি তারা এই যে আগে মানে এখন নতুন করে তারা চায়, এইটা চায়, ওইটা চায়, এগুলো এমনি এমনি চায় না, এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিই, এই বাহিনীর সাথে কিন্তু এই যে এই আমতারেক আছে, হ্যাঁ, তো এরা যে এমনি এমনিতেই পরিবর্তন হয় নাই ভাই। একটা জিনিস বলি, 15ই আগস্টে শেখ মুজিবের মতো একটা লোক, মানে শেখ মুজিবরে তো এই দেশের মানুষ ধরেন ও জন্মগত বাটপার, ও তো জাউরা, এমনিতে তো জাউরা, তো অনন্য কুমারের জাউরা একটা মানে অবৈধ শয়তান, তো ওকেও কিন্তু জাউরা, জন্মগতভাবেই জাউরা, মাস্তানি মারামারি এগুলো, লম্বা বিশাল দেহটেও ছিল, তো মারামারি টারামারি এগুলো যার মধ্যে মানুষ ভয় পাইতো একটু। এই আওয়ামী লীগটাও সে দল করছে এই যে মাওলানা ভাসানীর কাছ থেকে জোর করে। তো এই জাউরাটা যেদিন মারা যায়, আন্ডা বাচ্চা বুচ্চা সব বিচিতে টিপা মনে করেন ডালিম ভাইরা মারলো। এই যে মারলো, মরার পরে আওয়ামী লীগের লোকগুলি মিষ্টি কিনা নেতৃত্ব দিয়েছে, মিষ্টি কিনা জনগণের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগের লোক। তাদের এই যে মতিয়া চৌধুরী, তারপরে এই যে হাসানুল হক ইনু মিনু যা আছে, এরাও ছিল না ট্যাঙ্কের উপরে দাঁড়ায় না, তারা মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, মিষ্টি বিতরণ করে খেয়েছে, তারা সেদিন মন্ত্রিসভার শপথ করেছে, এই সেই আওয়ামী লীগ। আরে ভাই, হাসিনারে তো মারেও নাই, হাসিনা পলায়া চলে গেছে, বা যেতে তারা বাধ্য করছে, সেটা লাথি দিয়ে বার করে দিয়েছে। আপনাদের এত প্রীতি হয়ে গেল, আপনারা এত মানুষ লেগে গেলেন, প্রায় 10-15 জন এই যে একসাথে লেগে গেলেন। আপনাদের যে বহু মুজিব প্রেমিক লোক ছিল, একটা মানুষ নামলো না, আর আপনারা আজকে এত ভয়াবহ পরিস্থিতির ভিতরে নেমে গেলেন। এত সোজা হুদাই মোটেই না। তারা টাকা পয়সা নিয়ে তারপর এগুলো করছে। এটা প্রমাণটা আপনারা এই আমতারেককে দিয়ে দেখায়। আমতারেকের এই যে 32 নম্বর, এই যে শেখ মুজিব, বিশাল প্রেমের বক্তব্য তার। আমি অবাক হয়ে গেলাম, আরে 32 নম্বর ভাঙার আগের রাতে আমার কাছ থেকে টাকা নিল, কত $100 কয় যেন পাঠাইলাম। ওই ভাই রাতের বেলা অনেক পোলাপান আছে, প্রায় 150 পোলাপান নিয়ে আসছে, ভাই খাওয়ার তো কিছু নাই, টাকা পাঠালাম, সাথে সাথে বিকাশ করলো তার টাকা। আচ্ছা, এই টাকা পাঠানোর পরে আপনার সে ওইখানে ভিডিও টিডিও করলো, সেই ভিডিও টিডিও আমার পাঠাইছিল কিন্তু, হ্যাঁ, যে বিশাল আকারে আনন্দ ফুর্তি করছে। আরে সেই আমতারেক বলে যে 32 নম্বর ভাঙার এটার নাকি বিচার চায়, এটা সরকারের সংরক্ষণ করা উচিত, এটার বিরুদ্ধে কারা কারা কাজ করেছে সবার বিচার চায়। ওর বক্তব্যটা শোনেন, ও যে ওইখানে ছিল আগে সেইটা দেখেন। চলছে শয়তানের আতুর ঘর ধানমন্ডি 32-এর কবর খনন। আজকে শয়তানকে সবাই ঢিল মারতে আসছে। এই ধানমন্ডি 32 বইলা মুজিব বইলা গত 16 বছর আমাদের উপরে নিপীড়ন করেছে। আচ্ছা, এইবার চলেন ওর যে পরে ও কি বলে দেখেন। এই 32 নম্বর ভাঙা নিয়ে ওর আবার বক্তব্য কেমন পাল্টাই গেছে শুনেন একটু। ধানমন্ডি 32 ভাঙার যে কার্যক্রম, এটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকে প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 রিস্টোরেশনের কাজ এখনই শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে এসে দরকার। আমি চলে গেছি কোথায়? ধানমন্ডি 32 চলে গেছে, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও দুটো বাড়ি দিয়েছি। এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি, এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে, আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এই একইভাবে শেখ মুজিবের বিরুদ্ধে তার বিশাল জালামহী ভাষণ আছে, ওইটা শোনেন আগে। বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন।
যে কোনো একটা করেন, ওইটাও বৈধ, মূর্তি ভাঙাও বৈধ, দুটোতে একসঙ্গে বৈধ হতে পারে না। আমি আজকে থেকে এখন থেকে সকল দপ্তর থেকে শেখ মুজিবের সব ছবি ছড়াই ফেলার জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবং এমন হতে পারে আমরা গিয়ে সব সরাবো, আমরা গিয়ে সরানোর আগে ক্যামেরা লাইভ করে আপনাদের ছবিগুলো সরাবো, সরানোর আগে আপনারা প্রস্তুতি নেন। 7 মার্চের আমাদের যে ঘটনা, সেই ঘটনার অবশ্যই মর্যাদা আছে, কিন্তু এই সকল ঘটনা, এই সকল ইতিহাস নষ্ট করার জন্য আমরা দায়ী না, শেখ মুজিব নিজে দায়ী। 32,000 মানুষকে হত্যা এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে তার সব অর্জন বিসর্জন সে নিজে দিয়েছে। আই এম নট দ্য রেসপন্সিবল, পিপল নট দ্য রেসপন্সিবল ওয়ান। এর জন্য তারা রেসপন্সিবল না, শেখ মুজিব এবং শেখ পরিবারের। আমার একটা কথা, যে শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কে বলেন? শেখ কামাল কেন সিরাজ শিকদারকে গুলি করলো? উত্তর দিতে পারবে? শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কেন ব্যাংক ডাকাতি করছিল? শেখ কামালের ব্যাংক ডাকাতি, শেখ কামাল এক নামে পরিচিত ছিল, ব্যাংক খেকো ওই সময়। তাহলে এই পরিবারের লিগেসি বাংলাদেশ আবার বহন করবে? আরে হাসিনা আবার যদি ক্ষমতায় আসে তাহলে আবার একই রকম ভাবে কথা বলবে। সে তো বলতেছে সবাইকে দেখে নেবে, তাহলে আমরা কি সে দেখে নেওয়ার সুযোগ দেব? বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, যখন তারা 32,000 নাগরিককে বাংলাদেশে হত্যা করেছে, যখন তারা গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত হয়েছে, যখন 24 আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মরেছে, তখন তাকে শেখ পরিবারের মানুষ এই দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এই শেখ মুজিবের পক্ষেই আবার এই আমতারেক বিশাল আকারে ভাষণ দেয়। এখন দেখেন, কোনো অস্ত্র দরকার নাই, পিস্তল দরকার নাই, খালি হাতেই আপনি কাজ সেরে নিতে পারবেন। কোনো সাক্ষী প্রমাণ দরকার নাই, যে আমি তো অস্ত্র নিয়ে যাই নাই, কোনো ছুরি ছিল আমার হাতে, পিস্তল ছিল, কিছুই তো না, খালি ওই লুঙ্গির নিচে হাতটা ঢুকাই দিলেন, বাস কাজ হয়ে গেল। কি ভয়াবহ ব্যাপার, তাই না? জানেন, আমার একটা ছবি, নাম উল্টা পাল্টা 69, মান্না আছে, পূর্ণিমা আছে, আমি নিজেই প্রডিউসার, নিজেই ডাইরেক্টর। তো ওই ছবিতে একটা দৃশ্য ছিল, ভিলেন প্রতিশোধ নিতে চায় এক সাংবাদিকের উপরে। ওই সাংবাদিক কি করছে, তার নামে পত্রিকায় লেখছে যে সে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভিলেনের নামে লেখছে এই কথাগুলো, একদম হেডলাইন দিয়া, ছবি দিয়া। এটা তাকে আবার দেখাইছে তার চেলায়, যে এই সাংবাদিক আপনার নামে এই যে এই পত্রিকায় লিখছে। বাস, তার তো ভাই বুঝছেন না, ভিলেন মানুষ যেটা হয়, ওই সাংবাদিকের বাসায় চলে গেছে। ওর বউরে কইছে যে ভাবি আপনি ঘরের ভিতরে যান। ঘরের ভিতরে যাওয়ার পর সে করছে কি, ওই সাংবাদিকরে একটা সাইডে নিয়ে যায়, হুট করে তলের মধ্যে হাত দিয়ে দিছে। এটা আমারই আইডিয়া ছিল। আমি চিন্তা করলাম ওই পিস্তল ধরবে বা ছুরি ধরবে, অনেক সময় দেখা যায় না ওই যে বইয়ের গলা ছুরি ধরছে, যে ওইখানে সিগনেচার কর। কিন্তু আমার ভিলেন কি করলো, ওই জায়গাটা হাত দিয়ে দিল আর বললো যে তুই এই যে এই কাগজে লেখ যে আমি অমুক কোম্পানির টাকা খায়া আপনার নামে এই বদনাম লিখছি। অর্থাৎ ওই সাংবাদিক যে রিপোর্টটা করছিল ওইটা অন্য কারো কাছ থেকে টাকা খায়া করছে, ওইটাই দলিলে লেখা নিয়ে আসছে, আর ওই দলিল সই করতে বলতেছে, আর ধরে রাখছে ওই জায়গাটা। আর ওই লোক তো ভাই নিঃশ্বাস নিতে পারতেছে না, মানে ওই সাংবাদিকের ওই দুইটা ধরে রাখছে, বুঝছেন তো? এখন ওই সাংবাদিক তাড়াতাড়ি ওইখানে সিগনেচার করে দিছে বাঁচার জন্য, আর ওই ভিলেন ওইটা নিয়ে আবার অন্য পত্রিকায় দিয়ে দিছে, আপনার এটা ছাপান। তার তো ভাই সব জায়গায় জোর খাটাইতে পারে, কারণ সে তো ভিলেন। এখন দেখেন, সেন্সারে যাওয়ার পর আমাকে ডাকছে যে আপনার এটা দেওয়া যাবে না, ওইটুক কাইটা ফালাই দিছে, পুরো দৃশ্যই ফেলে দিছে। এখন আমি গল্পের লিঙ্ক কেমনে বুঝামু, আমি গল্পটা বুঝামু কেমনে? আমি ওনাদের সঙ্গে একটু তর্ক করলাম, কিন্তু আমাকে ওনারা যে যুক্তিটা দেখাইলো, তারপর আমি চুপ হয়ে গেলাম। তো দেখেন, আপনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করতেছেন যেখানে দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়ে এই কাজটা করতে পারবে। তার মানে আপনি একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন, যারা অপরাধ করে, অপরাধ জগতের মানুষদেরকে একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন। এটা কি দেওয়া উচিত? আমি তখন বললাম যে না, এটা তো আসলে উচিত না। তখন আমি ওদের সঙ্গে একমত হইলাম। মনে মনে কষ্ট পাইছি, কারণ আবার টাকা খরচ হবে, আবার এটা শুটিং করতে হয়েছে, গাজীপুর হোতাপাড়া যায়, আবার ইউনিট নিয়ে যেতে হয়েছে, আবার একদিনের শুটিং খরচ বুঝিনি তো 1.5-2 লাখ টাকা চলে গেছে, কিছু করার নাই। কিন্তু দেখেন, সেন্সার তো দিল না। কেন দিল না? যেন জনগণ এগুলো না দেখে, দেখে নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সেন্সার আছে, কোনো সেন্সার লাগে? এই যে আমরা সবাই দেখতেছি, একজনের অফিসের ভিতরে ঢুইকা এক মুরব্বীর ওই কাপড়ের নিচে হাত দিয়ে দিছে, চাইপা ধরছে। এর আগে ভাই 2-3টা চরম মারছে, আর ওইটা চাইপা ধরে কি করতেছে, চেক লেখায় নিতেছে, আবার একটা ব্ল্যাঙ্ক চেকও নিছে, ওটা সে নিজে লেখা নিবে অ্যামাউন্ট। ওদের সাথে একটা লেনা দেনা ছিল অতীতের, এরকমই শোনা যায়। কিন্তু ও যে কাজটা করতেছে, এটা তো আর কোনো সেন্সার হইলো না, এটা সেন্সার ছাড়া সবাই দেখা ফেলাইলো। এখন তো যারা অপরাধ জগতের, তারা তো একটা নতুন রাস্তা পাওয়া গেল। ওই যে আমার সেন্সার বোর্ড থেকে যেভাবে বুঝাইছে, ওইটাই এখন বুঝে নেন। এখন তো নতুন রাস্তা পাওয়া গেল, কোনো অস্ত্র নিবে না, কিচ্ছু নিবে না, কারো বাসা যায় ঢুইকাই লুঙ্গির নিচে হাত দিয়ে দিবে। কত ভয়াবহ ব্যাপার! আর ওইখানে ধরলে ভাই জান বাইরে হয়ে যায়। তো পিস্তল দিয়ে হয়তো আপনার 5 মিনিট লাগবে লেখাইতে, আর ওইখানে ধরলে 1 মিনিটের মধ্যে আপনি লেখা দিবেন। তো নতুন একটা রাস্তা দেখাই দিল এই লোকটা, ডেঞ্জারাস লোক। কিন্তু কথা হচ্ছে সে কোন দল করে। অনেকে বলে ভাই দলের সাথে সন্ত্রাসীর কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাই, দল ছাড়া কোনো সন্ত্রাসীর জন্মই হয় না। হ্যাঁ, দল ছাড়া বা সন্ত্রাসীর জন্ম হয় কেমনে? এই যে টাকা পয়সা পাইতো, ও এর আগে কেন এই টাকা চাইতে গেল না? এখন কেন গেল? এখন তার দল ক্ষমতায় আসছে, যার জন্য সে গেছে। যখন তার দল ক্ষমতায় ছিল না, তখন তার নিজেরও অন্ডকোষ ছিল না। অন্ডকোষ খুঁজে পাইছে কখন? ক্ষমতায় আইসা। আর ওই ক্ষমতাটাই তো দেখাইলো। আরে মুরব্বী মানুষ,
অনলাইনে কাঁদতেছে, কাইন্দা ফেলাইছে যে আমার নিয়ে এই করছে। যাই হোক, অপরাধী ধরা পড়ছে। এখন একে বাঁচাইবার জন্য দেখবেন কেউ কেউ কালো কোট পয়লা চলে আসবে। নিয়ম আছে, আইনে এটা আছে, এই সুযোগটা দেওয়া আছে। আইসা কি বলবে জানেন? আমার মক্কেল, মাননীয় আদালত, আমার মক্কেল কখনো ওনার ওই আন্ডার মধ্যে হাত দেয় নাই। উনি লুঙ্গির নিচে ওই যে পা থাকে, ওই দুইটা পায়ের মধ্যে পয়লা কান্নাকাটি করতেছিল, আর এটাকে গুজব হিসাবে ছড়াইয়া দিছে। আর ওই যে মারতেছে বলবে ওইটা এআই দিয়া বানানো। এরকম কিছু যুক্তিতর্ক কইরা একটা টাইমে হয়তো 2 মাস 3 মাস পর তাকে জামিন দিয়ে দিবে। সে বাইরে হইয়া এখন ওই অন্ডকোষের নেতা হবে। তার দলে কারো অস্ত্র লাগবে না, ছুরি লাগবে না, দা লাগবে না, এই ফোর্স নাইমা যাবে আর নিজের একটা দলের নাম দিবে। কারণ তাকে তো বহিষ্কার করবে, কনফার্ম থাকেন। তার একটা দল লাগবে না, বাইরে হয়ে একটা আন্ডা কোম্পানি বানাবে। হ্যাঁ, কিছু ছেলে পেলে নিয়ে, বেকারের তো অভাব নাই, ওই ছেলে পেলে নিয়ে একটা আন্ডা বাহিনী বানাবে। দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়া কাম চালায়া দিবে। এইসব সন্ত্রাসীরা সাহসটা পায় দল থেকে। দলের কোনো একজন নেতা, উপরের লেভেলের না হোক, নিচের লেভেলের কোনো একজন নেতা তাকে ব্যবহার করে, তার সাথে যোগাযোগ আছে, সেই কিন্তু এখন উকিল টুকিল দিয়ে বাইর করে দিবে। অতীতের সাথে দেখছে তার ভাই ব্রাদার বাইরে নেতা বাইর করে দেয়, নেতারও আবার উকিল ফিট করা থাকে। টাকার খেলা, বুঝতেই তো পারেন এই টাকার জন্য কি না হইতাছে। দেখেন এই চাঁদাবাজি হইতাছে গুলিস্তানের মধ্যে। এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে জামাতে ইসলাম। ওই মিছিলের মধ্যে আক্রমণ করলো কারা? চাঁদাবাজির দল। ওদেরও দল আছে, দেখছেন, চাঁদাবাজির দল। ওদের উপর আবার নেতা আছে, নিশ্চয়ই নেতা আছে, নাইলে এই সাহসটা কিভাবে পায়? চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল বাইর করছে। ওই মিছিলে কারা হামলা করলো? কোনো রাজনৈতিক দল না, চাঁদাবাজির দল। ওই চাঁদাবাজির দল কাদের অধীনে আছে, কারা তাদেরকে সাহস যোগায়, উপরে কে বসে রয়েছে, এগুলো খুঁজে বাইর করা কোনো ব্যাপার আমাদের সাংবাদিকরা এই কাজটা করবে না। কি বলবে যে মব হইতাছে, গুলিস্তানে মব হইতাছে, ওরা মিছিল বাইর করছিল, কারা যেন আক্রমণ করছে। কিন্তু প্রতিবাদ হয়েছে, কঠিন প্রতিবাদ হয়েছে। জামাত ইসলাম ঠিক ওই স্পটে, যে স্পটে মাইক খাইছে, ওই স্পটে এখন বিরাট বড় মিছিল বাইর করছে, ওইখানে মাইক টাইক নিয়ে দাঁড়ায় গেছে। এইভাবেই তো প্রতিবাদ করতে হবে, মারামারি করার দরকার নাই। কারণ কি, পুলিশ তো আছে, আইন তো আছে, আইন নিশ্চয় তাদেরকে খুঁজে বাই করবে। ভিডিও ফুটেজ তো আছে, সবাই হাতে ক্যামেরা আছে, সবাই সাংবাদিক, নিশ্চয় ভিডিও ফুটেজ দেখা ওইসব সন্ত্রাসীদেরকে ধরে আনতে হবে। আর ধরে আনার পরে আবার সেই কালো কোট, আবার সেই পেশা, আবার বাইর কইরা দেওয়া, এইটাই চলতে থাকবে। চোর পুলিশ খেলা, চোর পুলিশ খেলা, ছোটবেলায় যেভাবে চোর পুলিশ খেলতাম, এই খেলা চলতে থাকবে। গুলিস্তানে চলতেছে এই খেলা। গুলিস্তান মানে বুঝেন তো, গুল স্থান, এটা পাকিস্তান আমলের দেওয়া নাম। গুল মানে বাগান, আর স্থান মানে জায়গা, ফুলের বাগান, গুলিস্তান। ওইটাই হচ্ছে এখন চাঁদাবাজির আখড়া। এখান থেকে প্রতিদিন ভাই কোটি টাকা চাঁদাবাজি হয় এই স্পটে। এগুলো তো আপনারা সবাই জানেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও জানেন এরা কারা, নিশ্চয়ই আপনি জানেন। কিছু একটা করেন, বদনাম কামাইতেছেন, মানুষ মাইনা নিতেছে না তো। এগুলো দেখেই তো মানুষ বলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। এই কথাগুলো কেন বলে? এই কাজগুলো আগে হইতো, কিন্তু এতটা নোংরা ভাবে হইতো না। ওই যে অন্ডকোষের মধ্যে হাত দিত না, এরকম ঘটনা তো ঘটে নাই। যার জন্য বলে আপা আসলেই ভালো হইতো। কিন্তু আপা কি আসবে? কেমনে আসবে আপা? আপা তো প্রথম দিনই ভুল করে ফেলাইছে ভারতে যায়া। দেখেন, ভারতে যদি না যাইতো, উনি যদি অন্য কোনো দেশে চলে যাইতো, কাতার, দুবাই, লন্ডন, না লন্ডন তো যাইতো না, কারণ তারেক রহমান সাহেব ওইখানে ছিল। অন্য কোনো দেশে গেলে খুবই ভালো হইতো। ইন্ডিয়া যাওয়াতে কি হয়েছে জানেন? আমরা তো আগে থেকেই সন্দেহ করি ভারতেরই দল আওয়ামী লীগ। ইন্ডিয়া যাওয়ার পর এটার পাকাপোক্ত হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষের ভিতরে, আওয়ামী লীগেরও বড় একটা অংশের ভিতরে এখন বিরাট প্রশ্ন, আসলে তো ভাই এরা ভারতের ইশারায় চলাফেরা করে, এমন একটা ধারণা সবার মধ্যে চলে আসছে না ভাই? নিশ্চয়ই চলে আসছে। অনেক কিছু তো আমরা চোখে দেখতেছি। ভারতের মিডিয়া কি করতেছে, একটা নির্বাচিত সরকার কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে হুমকি ধামকি কত রকম কথা। আজকে অফিসিয়াল ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে অফিসিয়ালি ভাবে জানাই দিছে চীনের সাথে এই তিস্তা চুক্তিটা তারা ভালোভাবে নিতেছে না। তারা মনে করতেছে ভারতের একদম পাশে, সীমান্তের পাশে চীন এসে এখানে একটা ঘাঁটি গাড়বে, এটা আমরা বিবেচনায় নিলাম, এরকম একটা কথা বলছে। আরো কি বলছে? যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাপার, তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা চলতেছে, আমরা একসাথে বৈশা এটা সুরাহা করবো। ভিন দেশ থেকে আইসা কেউ যেন এখানে নাক না গলায়, এরকম একটা কথা বলছে। আবার চীন এর আগেই কি বলে রাখছে যে এইটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের মধ্যে একটা চুক্তি। এই চুক্তি নিয়ে কেউ যদি, মানে তৃতীয় পক্ষ কেউ যদি নাক গলাইতে চায়, সেটা আমরা বরদাস্ত করব না। চীন তো আগেই জানে তারা মাইনা নিবে না। দেখছেন, চীন আমাদের হয়ে এখন কথা বলবে। চীনের সাথে আমাদের বন্ধুত্বটা হয় পুরনো বন্ধুত্ব, এবং জামাত ইসলামের সাথে কি সম্পর্ক চীনের এটা আপনারা সবাই জানেন। যেমনি ভাবে জামাত ইসলাম জানতো আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে, ডক্টর ইউনূস স্যার ওই যে নির্বাচনের 3 দিন আগে কি চুক্তি করছিল, এটাও কিন্তু জামাত ইসলাম জানতো, এনসিপি জানতো, আমাদের বিএনপি বর্তমান সরকার জানতো। আমেরিকার 250 বছর পূর্তি জন্মদিন হয়ে গেল কোথায়? আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় না উত্তর প্লাজায়, এটা আমার মনে নাই, কিন্তু সংসদ ভবনের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখলাম আমেরিকার বর্ষপূর্তি, মানে অর্থাৎ 250 বছরের পূর্তি উদযাপন করলো, শুভ জন্মদিন করলো কোথায়? আমাদের সংসদ ভবনের সামনে। কারা অ্যারেঞ্জমেন্ট করলো?
বর্তমান সরকার অ্যারেঞ্জমেন্ট করছে, আমাদের ডেপুটি স্পিকার ছিল, আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার ছিল, আরো অনেক ডিপ্লোমেট ছিল, সবাই আসছে, বিরাট বড় অনুষ্ঠান, তো ওখানে বক্তব্য রাখছে ডাক্তার শফিকুর রহমান। এখন তো বুঝলেন ওই চুক্তির ব্যাপারটা, আমেরিকার সাথে ওই চুক্তিটাও আমরা মাইনা নিছি, এখানে সব দল মাইনা নিছে, আমরা জনগণ অনেকে মাইনা নেই না, টকশোতে এসে কথা বলি না, বুঝা কথা বলে। তো ভাই ব্রাদার, একটা জিনিস বুঝার চেষ্টা করেন, ধরেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কোনো পেতি রংবাজ আপনাকে ধমক দিল, পেতি রংবাজ আপনাকে ধমক দিছে, এখন আপনি কি করবেন? ওই পেতি রংবাজের বিরুদ্ধে থানায় যদি আপনি মামলা করতে চান, জিডি করতে চান, আপনার বাল বাচ্চা স্কুলে যায়, কলেজে যায়, আপনি কি ভাই ওর সাথে দুশ্মনী কিনে নিবেন? নিশ্চয়ই না। একটা কাজ করতেই পারেন আপনি, কি সেটা? এই যে পোলাটা, এই যে পেতি রংবাজটা, এর বড়টা কি? এর বড় একজন তো আছে যার আন্ডারে সেই রংবাজি করে, ওইটার সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, ওইটারও যদি হাত কইরা ফেলাইতে পারেন, তাই ওর রংবাজি শেষ। কারণ ও একটা ধমক দিয়ে দিবে, এই এদিকে যাবি না, ও আমার আত্মীয়, ভাই ব্রাদার, খবরদার আর যেন না দেখি। ও ঠান্ডা হয়ে যাবে। তো ভাই আমাদের নায়ক মান্না কি করতো ওই টাইমে? ভাই বাংলাদেশের বহুত বড় বড় গ্যাং লিডাররা ছিল, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, অমুক তমুক অনেকেই ছিল। তারা কি করতো জানেন? মান্নারে ফোন করতো, এই মান্না, অমুক নায়িকার সাথে তুমি কাজ করবা, এই মেয়েটারে তুমি তুইলা দাও। আসলে ওই মেয়েটা নায়িকা না, নতুন ঢুকবে, আবার বলতো টাকা পয়সা যা দরকার লাগবে প্রডিউসারে আমি দিয়ে দেবো, আমার এই মেয়েটারে নায়িকা বানায় দাও, তোমার সাথে থাকলে সে উইঠা যাবে। এখন মান্না কি করবে? হায় হায়, এটা একজন রংবাজ। ও ঠিকই খুঁজা বাই করতো এই বড়টারে, ওই বড়টার কাছে যায় বলতো, ভাই দেখেন আমার কেরিয়ার, আমি কষ্ট করে এখানে আসছি, এই মেয়েরে নায়িকা বানাইতে চায়, আবার প্রডিউসারের সাথে যোগাযোগ করছে, তারও টাকা দিতে চায়, আমি ভাই এই ছবিটা করতে পারবো না, আমি যদি না করি আমার তো ভাই ওই হুমকি টুমকি দিতেছে। তখন ওর সামনেই বৈশা টেলিফোন করতো ওই রংবাজ রে, হাই বেটা তুই মান্নার লগে বেয়াদবি করছ, ধমকায় দিত, ওইভাবে সে বাইচা যাইতো। কেন এতগুলো কথা বললাম? এই পেটি রংবাজদের হাত থেকে বাঁচার জন্য আমরা বড় রংবাজ বাইচা নিছি। কথাটা নেগেটিভ অর্থে নিয়েন না। আমরা আমেরিকাকে বাইচা নিছি, চীনকে বাইচা নিছি, পাকিস্তানকে বাইচা নিছি, টার্কিকে বাইচা নিছি। পাকিস্তান বলে বাংলাদেশের দিকে কেউ যদি লাল চোখ দিয়ে তাকায়, বাংলাদেশের দিকে যদি কেউ লাল চোখ দেখায় ওর চোখ আন্ধা কইরা দিমু। পাকিস্তান বলে। চীন কি বলতেছে? বাংলাদেশের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, এই করিডোর, এই তিস্তা, পদ্মা ব্যারেজ, বাংলাদেশের সাথে আমাদের পুরনো বন্ধুত্ব, আমাদের ব্যবসা বাণিজ্য। তৃতীয় পক্ষ কেউ যদি কথা বলে আমরা মাইনা নিব না। ব্যাপারটা বুঝছেন? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা করেছেন ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।